So let's start a new series. You ask, I answer. আজ থেকে আমরা শুরু করছি একটা নতুন সিরিজ। সেটা হচ্ছে আজকে ডেট হচ্ছে 3rd অগস্ট যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো যখন এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে মেবি এটা 4th or 5th অগস্ট। আমরা ডিসাইড করেছি যে প্রতি সপ্তাহে দুটো করে এরকম ভিডিও আমরা আপলোড করব, যেখানে তোমরা আমাকে কোশ্চেন করবে এবং আমি আনসার দেব। সো ফাইনালি একটা ভিডিও আমি লঞ্চ করছি, একটা সিরিজ আমি লঞ্চ করছি এবং এই সিরিজটা মোটামুটি কন্টিনিউ হতে থাকবে। সো এই সিরিজে আমরা যে নতুন ভিডিও আসবে সেই ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করবে এবং তোমাদের যা কিছু প্রবলেম আছে নিট রিলেটেড, তার মধ্যে আমার মনে হবে যে কমেন্টগুলো আনসার দেওয়ার খুব দরকার এবং যে কমেন্টগুলোতে আনসার না দিলে স্টুডেন্টদের প্রবলেম হবে বা যেগুলো মানে সেম টাইপের প্রবলেম আমি হয়তো ভিডিও বানিয়ে বলতে পারলাম না, তখন আমি আনসারের মাধ্যমে সেই সমস্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এতে করে তোমাদের অনেক হেল্প হবে এবং যার যা প্রবলেম আছে, কারণ সব সময় আমি না ওই পার্সোনালি আনসারটা করতে পারছি না, বিকজ আমার ফাইনাল ইয়ার, তার সাথে ইউটিউবের জন্য একটা বিশাল চেঞ্জ আসছে, সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে বা হয়তো পেরে গেছো জানতে। সো এত কিছুর মাঝখানে আমার একটু টাইম প্রবলেম হচ্ছে, তাই ভাবলাম এই সিরিজটা লঞ্চ করি এবং তাতে তোমাদের প্রবলেম গুলো আমি সলভ করতে পারবো। সো দ্যাটস ইট। সো লেটস স্টার্ট আ নিউ সিরিজ, ইউ আস্ক, আই আনসার। সো একদম প্রথমে আমি একটা কমেন্ট নিয়েছি, সেই কমেন্টটা নিয়ে আমি কথা বলবো। সো এটা আমাকে করেছে 4 দিন আগে, আমি কমেন্টটা পেয়েছি, হরে কৃষ্ণ নামে করেছে। সো বলছে, দিদি আমার আরো একটা সমস্যা, আমি এখানে না মেনশন করে দিচ্ছি ওইটা, ঠিক আছে। দিদি আমার একটা সমস্যা আছে যে আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি না, আমি রিগ্রেটে ডুবে আছি। জীবনে যে কোনো ভালো জায়গায় ডক্টর, ইঞ্জিনিয়ার অর এনি গভর্নমেন্ট জব, যেটা হলেই তো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হয়, আমার খালি মনে হচ্ছে আমি কোনো এক্সামে ক্লিয়ার করতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। আমার খুব মেন্টালি আমি খুব উইক আছি, বাড়িতে আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, আমি মেন্টালি উইক আছি। বাড়িতে থেকে হাসি খুশি দেখাতে হয়, কেউ পাত্তা দেবে না বলে। দিদি আমি সারাদিন খালি শুয়ে থাকি, ইচ্ছা করে মোবাইল ইউজ বেশি হয়ে যায়, অ্যান্ড আমি নিজেও জানি যে এটা করে জীবনে সফল হতে পারবো না। রিনিটের রেজাল্ট দেখে এখনো সেই জায়গা থেকে বেরোতে পারিনি, এখন হোমিওপ্যাথি পাবো কিনা জানি না। আমি ওবিসি হওয়ার পরেও ভ্যালিডেশনের জন্য জেনারেল ক্যাটাগরি হয়ে এক্সাম দিতে হয়েছে। আমার খালি মনে হচ্ছে আমি কি পাগল হয়ে যাব, আমার কি কিছু হবে না। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদি, কাউকে দেখাই না, খুব কষ্টে আছি, কিভাবে রিগ্রেট থেকে মুক্তি পাওয়া যায় এই নিয়ে একটা ভিডিও বানাও। এখানে না হরিকৃষ্ণ আমি জানি না তো তোমার কি নাম, তো তুমি নিজের নাম নিয়েও এটা লিখতে পারতে, বাট ঠিক আছে আমি তোমাকে তুমি করেই বলছি। এই যে প্রবলেমগুলো তুমি একসাথে না অনেকগুলো প্রবলেমের কথা বলেছো এবং এই সমস্ত প্রবলেম আমি স্পেশালি আমার লাইফে ফেস করেছি। একটা যেটা বললে সেটা হচ্ছে রিগ্রেট। দেখো, রিগ্রেট জিনিসটা এমন যে আমি ইনকনসিস্টেন্সি, এখন এই যে আমি ইনকনসিস্টেন্ট, এটা আমি কেন সেটা আমাকে বুঝতে হবে। আমি মানে আমার ইনকনসিস্টেন্সি, সেটার জন্য তো অনেক রিজন থাকতে পারে। লাইক আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না, আমার ভালোই লাগছে না এই ফিল্ডটা, বা আমার নিজের ফিউচার নিয়ে কোনো চিন্তা নেই, সেটাও হতে পারে। বাট তুমি যখন এত বড় কমেন্ট করেছো, তাহলে আমি এটা ভাবতে পারি যে ফিউচার নিয়ে চিন্তা তোমার আছে, কিন্তু তারপরেও যেটা আমি ভাবছি সেটা আমি কাজে করতে পারছি না, তার মানে কোথাও না কোথাও গিয়ে মোটিভেশনটা অনেক বেশি লো। আর বাড়ির লোকের কাছে আমরা লুকাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় আমিও বাড়ির লোকের কাছে প্রচুর লুকিয়েছি, প্রচুর লুকিয়ে কেঁদেছি। বাট এই যে এত কিছু তুমি আমাকে বললে, কোথাও না কোথাও গিয়ে আমার এটা মনে হয় যে কিছু না কিছু পয়েন্ট তুমি হয়তো মিস করে গেছো, যেটা তুমি বলনি, যেটার জন্য তুমি তোমার মেন ফোকাস থেকে ডাইভার্টেড। সেটার কারণ যে কোনো কিছু হতে পারে, সেটা যদি তুমি বলো, আমি বলবো যে নিজের সেই প্রবলেমটা আগে সলভ করো। আর ইনকনসিস্টেন্সি যে ব্যাপারটা, ইনকনসিস্টেন্সি একটা প্র্যাকটিস, মানে কনসিস্টেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি দুটোই একটা প্র্যাকটিস। কনসিস্টেন্সি কারোর একদিনে আসে না, আস্তে 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 চেষ্টা করতে 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 আমরা কনসিস্টেন্স হই। আমার নিজেরই এরকম হয় যে আমি যখন 1 সপ্তাহ পড়ছি, 1 সপ্তাহ রেগুলার আমি লাইব্রেরি যাচ্ছি, তারপর দুদিন আমার যেতে ইচ্ছে করলো না, এই যে দুদিন আমি গেলাম না, তারপর থেকে আমি 1 সপ্তাহ আরো যাচ্ছি না। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু ওইভাবেই সলভ হবে যদি আমি রেগুলার বেসিসে লাইব্রেরি যাই। এবং কোনোদিন যদি এরকম হয় যে আমার টাইম নেই, আমি 2 ঘন্টা লাইব্রেরি যেতে পারছি বা 1 ঘন্টা লাইব্রেরি যেতে পারছি, আমি ওইটুকুর জন্যই যাব, যাতে আমার ইনকনসিস্টেন্সিটা লাইক ব্রেক হয়, বা যাতে আমি ইনকনসিস্টেন্ট না হয়ে পড়ি। একদিন ইনকনসিস্টেন্ট হলেও কিন্তু এটা আমাকে লং টার্মে এফেক্ট করতে পারে। তো সেই জন্য প্রতিদিন, মানে আমি বলছি না আমার আজকে পড়তে ইচ্ছা করছে না, তারপরেও আমাকে 1 ঘন্টা পড়তে হবে, 1.5 ঘন্টা পড়তে হবে, কারণ এই যে না পড়ার অভ্যাসটা বা না লাইব্রেরি যাওয়ার অভ্যাসটা, এটা কিন্তু খুব খারাপ।
তো ইনকনসিস্টেন্সি প্র্যাকটিসের মাধ্যমে আসে, আমি তোমাকে আশা করি বোঝাতে পারলাম। নেক্সট তুমি একটা জিনিস বলছো যে যে তোমার কোনো কিছুতেই মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই যেটা দরকার হয় সেটা তুমি করতে পারছো না, এটাকে আমরা বলি সেলফ কনফিডেন্সের অভাব। দেখো আমরা যখন লাইফে ড্রপ ইয়ারে থাকি না, তখন আমাদের লাইফে কিছু হোক বা না হোক নিজের সেলফ কনফিডেন্সটা না একদম তলানিতে গিয়ে থাকে। এটা তোমরা সবাই রিলেট করতে পারবে, আমিও নিজে এটাতে রিলেট করতে পারি যে নিজের যে না পারাগুলো বা নিজের যে না পাওয়াগুলো বা নিজের ঠিকমতো স্কোর করতে না পারাগুলো নিজের কাছে এত বড় ব্যর্থতা বলে মনে হয় যে কিছু করার থাকে না। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা যদি একটু নিজেকে নিয়ে পজিটিভলি ভাবতে পারি, একটু যে আমি চাইলেই পারবো, আমি চাইলেই করতে পারবো, আমাকে করতে হবে, আমাকে সবাইকে করে দেখাতে হবে, এই জায়গা থেকে বেরোনোর জন্য আমাকে করতে হবে, আমি এখন যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আমাকে করতে হবে, আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারছি না, এই যে তুমি লিখেছো যে বাবা মায়ের কাছে আমি ঠিকমতো হাসি খুশি থাকতে হচ্ছে, বাবা মায়ের কাছে তো ওরকম ভাবে থাকার আমাদের কথা নয়, বাবা মায়ের কাছে তো আমাদের সবচেয়ে হাসি খুশি থাকার কথা, তারা আমাদের লাইফের সবচেয়ে বেশি আপস অ্যান্ড ডাউনস গুলো জানার কথা। কিন্তু কি হয়েছে বলতো, কিন্তু মানে রেগুলার বেসিসে না নিজেকে লুকাতে লুকাতে বা নিজের মানে করা ভুলগুলো এতটাই বড় হয়ে গেছে যে বাবা মার কাছে দাঁড়িয়ে আর সত্যিটা বলতে পারছি না, বাবা মার কাছে দাঁড়িয়ে আর সেই কথাগুলো বলা হয়ে উঠছে না যেগুলো আমি বলতে পারতাম। তো এই সিচুয়েশনটাতে আমার মনে হয় যে কোনো ড্রপার এটার মধ্যে দিয়ে যায়, এই ফেসের মধ্যে দিয়ে যায়, ইটস ওকে। আমার এখনো মনে আছে আমি আমার গোটা ড্রপ ইয়ারে সবচেয়ে বেশি ডিস্টেন্স মেনটেন করতাম আমার বাবার সাথে, কিন্তু বিকজ আমার বাবা আমার উপরে অনেক এক্সপেক্ট করতো, অনেক এক্সপেকটেশনস রাখতো, কিন্তু আমি না মানে ওই এক্সপেকটেশনসটা হার্ট করতাম বারবার, কখনোই ওরকম এক্সপেক্টেড নাম্বার যেটা বাবা চাইছে সেরকম পেতাম না। কিন্তু আমারই মনে আছে আমি নিটে চান্স পাওয়ার পর সবার আগে আমার বাবাকে জড়িয়ে ধরেছিলাম। তো এই জিনিসগুলোই হয়। তো এখন যেটা আছে, এই সিচুয়েশনটা থেকে তোমাকে নিজেই বেরোতে হবে। আর তোমার যে বারবার মনে হচ্ছে না যে আমি বোধহয় কিছুই ক্র্যাক করতে পারবো না, তুমি জাস্ট একটা এক্সাম ক্র্যাক করো, তোমার লাইফের সমস্ত কনফিডেন্স ফিরে আসবে। অনেকে হয়তো আমাকে বলে যে আমার লাইফের কনফিডেন্স আমি নিটে চান্স পাওয়ার পর এসছে আমার, বাট হ্যাঁ আমার নিজেরও অনেক লো কনফিডেন্স ছিল, কিন্তু আমি নিজের উপরে না অনেক বেশি বিশ্বাস রেখেছিলাম। আমি এটা জানতাম যে আমি যদি এক্সাম দিই তাহলে আমি চান্স পাবো, আমি যদি ভালো করে খেটে এক্সাম দিই তাহলে আমি চান্স পাবোই। আর আমি না নিট এক্সামের আগে আমার বিএসসি নার্সিং এইমস নার্সিং এক্সাম হয়েছিল, সেই এক্সামে আমার অনেক ভালো রেজাল্ট হয়েছিল। তো ওই রেজাল্টটা যখন আমি নিয়ে আসলাম তখন আমার মধ্যে কিন্তু নিট দেওয়ার জন্য একটা আলাদা করে কনফিডেন্স চলে এলো। তো তার মানে এরকম কোনো কারণ নেই যে আমি ডাক্তার হতে পারলেই আমি লাইফে কনফিডেন্ট হতে পারবো না। কনফিডেন্স হচ্ছে আমি যেটা খেটেছি সেটার আউটকাম আমি চোখে দেখতে পাচ্ছি, এটাই আমাদের কনফিডেন্স দেয়। তুমি একটা মক টেস্টে ভালো রেজাল্ট করলেও তুমি কনফিডেন্ট হতে পারো। তুমি আজকে যদি ভালো একটা চ্যাপ্টার পড়লে, সাপোজ আমি বলছি হিউম্যান ফিজিওলজি আমি পড়লাম এনসিইআরটি থেকে একটা চ্যাপ্টার, ধরো রেসপিরেশন পড়লাম এবং রেসপিরেটরি সিস্টেম যেটা ওটা পড়লাম, তারপরে আমি যদি রেসপিরেশনের 100টা কোশ্চেনের মধ্যে 90টা কোশ্চেন ঠিক করতে পারি, এটাও কিন্তু তোমাকে কনফিডেন্স দিতে পারে। ঠিক আছে, আমার আজকে ইয়ে ছিল যে আমি 4টে ধরো ভিডিও লেকচার কমপ্লিট করবো ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে, সেখানে যদি আমি 3.5টে ভিডিও লেকচারও কমপ্লিট করতে পারি, এটাও তোমার কনফিডেন্সের কারণ হতে পারে। তো লাইফে কি নিয়ে হ্যাপি থাকবো, লাইফে কোন জিনিসটাকে কতটা প্রায়োরিটি দেব, অনেকে মনে করে না যে ড্রপ ইয়ার মানে একদম সন্ন্যাসীর জীবন কাটাতে হবে, একদম সন্ন্যাসীর মতো কাটাতে হবে। হ্যাঁ আমি মানছি ড্রপ ইয়ার মানে আমাকে রোবটের মতো সন্ন্যাসীর মতো কাটাতে হবে, কিন্তু নিজের মনের হ্যাপিনেসটাকে তো আমি রাখতেই পারি না, আমি নিজের মনে মনে তো খুশি থাকতেই পারি। আমি যেটা করছি আমার ডে টু ডে লাইফের কাজ যেটা, সেটার থেকে তো আমি হ্যাপিনেস আনতেই পারি, যে আমার ভাল লাগছে, আমি ডেলি লাইফে পড়ছি, পড়াশোনা করছি, সকালে উঠছি, মেডিটেশন করছি, বায়োলজি পড়ছি, ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, এটাতেই আমার একটা হ্যাপিনেস ফিল হচ্ছে। তো এটা তো হতেই পারে, এটা তো না হওয়ার কিছু নেই, এটার জন্য তো এক্সটার্নাল কোনো সোর্স বা এক্সটার্নাল কিছুর কোনো দরকার নেই, তাই না? সো আমার মনে হয় যে নিজেকে খুশি করার জন্য ছোট ছোট গিফট, ছোট ছোট উপহার নিজেকে দাও, তাহলে এই যেটা মনে হচ্ছে যে আমি কিছুই পারছি না সেটার থেকে মানে সেটার থেকে বেরিয়ে আসা যাবে হয়তো। আরেকটা জিনিস যেটা তুমি বলেছো আমি দেখলাম যে আমি হোমিওপ্যাথিও পাবো না, আমি তোমার গোটা লেখাটার মধ্যে একটা জিনিস নোটিস করলাম যে অ্যাকচুয়ালি ইউ আর ভেরি নেগেটিভ, মানে নেগেটিভলি ভাবছো জিনিসগুলোকে, বাট এই অনেকগুলো জিনিসের অনেকগুলো পজিটিভ দিক আছে। তুমি হোমিওপ্যাথিও পাবে না, ঠিক আছে, আরেকবার ড্রপ দিলে তো মেডিকেলও পেয়ে যেতে পারো, তাই না? হোমিওপ্যাথি পেতে হবে তার কি মানে আছে, হোমিওপ্যাথি দরকার নেই না, হোমিওপ্যাথি হয়তো তোমার জন্য মেডিকেলটাই আছে তাই তুমি হোমিওপ্যাথি পাচ্ছ না। আমি তো এরকম ভাবতাম যখন আমি নার্সিং এ চান্স পেতাম না, তখন আমি ভাবতাম যে আরে নার্সিং আমার জন্য নয়, আমার জন্য এমবিবিএস, তাই আমি নার্সিং এ চান্স পাচ্ছি না। তো সবকিছুই না একটা নাজারিয়া, পার্সপেক্টিভ, আমি একটা জিনিসকে কিভাবে দেখছি
আমি একটা জিনিসকে কিভাবে ভাবছি, সেটার উপরে ডিপেন্ড করে আমার ওয়ে অফ লিভিং কেমন হবে। সবকিছুরই দুটো দিক থাকে, কয়েনেরও কিন্তু দুটো দিক থাকে, একটা হেড একটা টেল। তো লাইফটাও ওরকম, একটা ভালো দিক একটা খারাপ দিক, একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক। আমরা কোনটা দেখছি, লাইফে কোনটা লিড করছি, সেটার উপরেই সবকিছু ডিপেন্ড করে। আরেকটা জিনিস তুমি বলেছো যে রিগ্রেট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এটা নিয়ে আমি একটু বলবো। আজকে আমি একটা কমেন্টই পড়তে পারলাম, পরের দিন আমি দুটো তিনটে কমেন্ট পড়বো। তোমাদের যার যা কোশ্চেন আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে পড়ো। দেখো, রিগ্রেট, মানুষের লাইফে না অনেকগুলো জিনিস নিয়ে রিগ্রেট থাকে। আমি ভালো করে পড়াশোনা করিনি, সেটা একটা রিগ্রেটের জায়গা। আমি লাইফে কারোর জন্য অনেক বেশি সময় দিয়েছি, সে আমাকে সেগুলো রিটার্ন ব্যাক করেনি, সেটা একটা রিগ্রেটের জায়গা। আমার বাবা মা আমার জন্য অনেক টাকা খরচ করেছে, আমার সোনার হার বিক্রি করে আমার জন্য টিউশন জোগাড় করেছে, বা আমাকে বড় কোচিং ইনস্টিটিউশনে, আকাশ অ্যালেন পিটি ফিজিক্স ওয়ালার মতো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি করেছে অফলাইন। আমি পড়িনি, আমি ঘুরে বেরিয়েছি, আমি ফাঁকি বেড়েছি, তার জন্য আমি আমার রিগ্রেট। বা হয়তো আমি কখনো লাইফে আমি কিছু পেতে পারতাম, সঠিক সময়ের উপলব্ধি করিনি বলে আমি হয়তো কিছু পেলাম না, এটা নিয়ে রিগ্রেট। তো মানুষের লাইফে রিগ্রেট কিন্তু অনেক রকমের হয়, অনেক জিনিস নিয়ে হয়। কিন্তু আমি মনে করি রিগ্রেটের যে সলিউশন, সেটাও না মানুষের হাতেই থাকে। কারণ আমি যখন কোনো জিনিস নিয়ে রিগ্রেট ফিল করছি, তখন তার মানে কি, রিগ্রেট মানে কি, বাংলায় আমরা কি বলি, অনুশোচনা। আমার মধ্যে অনুশোচনা হচ্ছে। আমি তো রামকৃষ্ণ মিশনে পড়তাম, আমাদের একটা কথা বারবার করে মহারাজরা এবং ম্যামরা বলতেন, দিদিরা বলতেন যে তোমার মধ্যে যদি কোনো জিনিস নিয়ে অনুশোচনা হয়, তাহলে তুমি আধা ব্যাটেল ওখানেই জিতে গেছো, তাহলে তুমি আধা পজিটিভিটি ওখানেই পেয়ে গেছো। তার মানে হতেই পারে যে তোমার মধ্যে কোনো জিনিস নিয়ে রিগ্রেট হচ্ছে, বা তোমার মধ্যে কোনো জিনিস নিয়ে খারাপ লাগা আছে, তার মানে তুমি অলরেডি পজিটিভিটির দিকে এগিয়ে গেছো। এবার ওই রিগ্রেটটা থেকে বেরোনোর উপায় কি, কাজ, কর্ম, কাজ। মানে আমাদের না কাজ করতে হবে। তোমার যেটা নিয়ে রিগ্রেট হচ্ছে সেটাকে লাইফ থেকে সরিয়ে দাও, দিয়ে যেটার জন্য রিগ্রেট হচ্ছে সেটাকে নিয়ে আসো। আমি পড়াশোনা করিনি, তার জন্য নিতে চান্স পাইনি, সেই জন্য রিগ্রেট হচ্ছে, তাহলে আমি পড়াশোনা করি, রিগ্রেট থেকে বেরিয়ে আসবো। কোনো লাইফে আমার নিজের লাইফে মানুষের জন্য অনেক কিছু করেছি, তারা সেটা রিটার্ন ব্যাক করেনি, ঠিক আছে, তাহলে আর পরের বার থেকে করবো না, বুঝে শুনে করবো, বা যার থেকে করেও পাচ্ছি না তার কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করবো। আর বাবা মায়ের কাছে রিগ্রেটটা তো আমি বলবো, বাবা মায়ের ঋণ তো কখনো শোধ হয় না। তো বাবা মায়ের কাছে যা খারাপ লাগা, ভালো লাগা, কষ্ট, দুঃখ আছে, তুমি বাবা মায়ের ছেলে বা মেয়ে, বাবা মায়েরই থাকবে। তো সেটা নিয়ে ভাবার কিছু নেই। শুধু হ্যাঁ, তাদের সঙ্গে ডিস্টেন্স কখনো কখনো বেড়ে যায়, কারণ আমাদেরকে নিয়ে না তাদের অনেক বেশি এক্সপেকটেশন, তারা অনেক বেশি ভাবে আমাদেরকে নিয়ে, অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে নিয়ে। তো তারা যখন এটা ফিল করতে পারে না, না, তো তখন যে আমি এত খাটছি, আমি সারাদিন মুখে রক্ত তুলে খাটছি, তারপরেও আমার ছেলে বা মেয়েটা সারাদিন বসে বসে মোবাইল ঘাঁটছে, সেটা দেখে তাদের তো খারাপ লাগবেই। আর তোমার যদি এখানে রিগ্রেট হয় যে আমি সারাদিন বসে মোবাইল ঘাঁটলাম, আমার বাবা মা এত কষ্ট করে আমাকে পড়াচ্ছে, এই রিগ্রেটটা ভালো রিগ্রেট, এটা তোমাকে লাইফে উন্নতি করতে হেল্প করবে। ঠিক আছে, তো আমার এটাই মনে হয় যে রিগ্রেট থেকে এভাবেই বেরিয়ে আসা যায়, নিজের কর্মফল দিয়েই বেরিয়ে আসা যায়। তুমি জানো যে তোমাকে কি করতে হবে এবং কি করলে তুমি সেই রিগ্রেট থেকে বেরিয়ে আসতে পারবে। সো আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেল। আই গেস অনেকগুলো কোশ্চেনের আনসার দিলাম, কারণ এরকম রিলেটেড অনেকগুলো কোশ্চেন ছিল। অ্যান্ড দ্যাটস ইট। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমি এই ভিডিওটা আরো কন্টিনিউ করবো কিনা, মানে এই সিরিজটা আরো কন্টিনিউ করবো কিনা, সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওতে থেকে তোমরা যদি জানতে পারলে যে আমি একটা কমেন্ট বা দুটো কমেন্ট বা তিনটে কমেন্ট তুলে তার আনসার গুলো দিই, তো তোমাদের যার যা কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।